স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা বরাবরই সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আজকেও এর ব্যতিক্রম হচ্ছে না। আজকে আসলে আমরা সাকিব আল হাসানের সম্পর্কে আলোচনা করব। সাকিবকে নিয়ে বিভিন্ন আলোচনা চলছে, তার ইনজুরি নিয়ে কথা হচ্ছে। আজকে আরও একটি বড় খবর আছে, এটা নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মইনুল ইসলাম। স্বাগতম। ধন্যবাদ সৈয়দ সামি আপনাকে। সাকিবকে নিয়ে আসলে অনেক বেশি আলোচনা, এখন আলোচনা না যত বেশি তার চেয়ে বোধহয় বেশি সমালোচনাই খুব বেশি হচ্ছে। বেশ কিছুদিন ধরে সাকিবের জন্য আসলে নেতিবাচক বিভিন্ন খবরের কারণে সাকিব সংবাদের শিরোনাম হচ্ছে না। আজকে আরেকটা ব্যাপার হলো যে তাকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আমাদের দর্শকদের যদি একটু বলেন আপনি। এইটা যদি আমি বিস্তারিত বলি তাহলে আপনাদের মনে থাকার কথা, যারা দর্শক যারা দেখছেন তাদের মনে থাকার কথা যে যখন শেখ হাসিনা সরকার পালিয়ে গেল, তারা ওই সময় সংসদ ভেঙে দেওয়া হলো, সাকিব আল হাসানের এমপি মানে সংসদীয় যে সদস্য হিসেবে তিনি ছিলেন সেটা ভেঙে গেল। তখন প্রথম আলোতে একটা রিপোর্ট এসেছিল যে তখন যে এই সিকিউরিটি এক্সচেঞ্জের যারা কমিটিতে ছিলেন, চেয়ারম্যান হিসেবে ছিলেন, তাদেরকে বরখাস্ত করা হয় এবং সেখানে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে শেয়ার বাজার কেলেঙ্কারিতে সাকিবের নাম আসতে পারে বা আসতে যাচ্ছে, এরকম একটা জিনিস চলে আসছিল। তখন থেকে যে ব্যাপারটা ছিল যে সাকিব খুব দ্রুতই বা এখন না হোক অন্তত 1-2 মাস পর হয়তো সাকিব কোনো না কোনোভাবে এটার সাথে সম্পৃক্ততা খুঁজে পাওয়া যাবে। শেষ পর্যন্ত এইবার পাওয়া গেছে যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স একটা কোম্পানি আছে বা লিমিটেড আছে, তারা হচ্ছে শেয়ার বাজারের একটা তালিকাভুক্ত একটা কোম্পানি, যেখানে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন, সেখান থেকে আপনি টাকা লাভবানও হতে পারে, ক্ষতিও হতে পারে। সাকিব আল হাসান, আপনাদের যদি মনে থাকে যে মোনার্ক মার্ট নামে তার একটা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত ছিল, আবুল খায়ের নামে একজন ব্যক্তি ছিলেন, তার মাধ্যমে অবশ্য তিনি টাকাটা তিনি বিনিয়োগ করেছিলেন। তিনি যে এমন না যে সাকিব আল হাসান নিজে গিয়ে টাকা বিনিয়োগ করেছেন, ব্যাপারটা এরকম না। সেই আবুল খায়ের মাধ্যমেই মোনার্ক মার্ট, আবুল খায়ের এদের মাধ্যমে টাকাটা তিনি বিনিয়োগ করেছিলেন। কিন্তু সেই বিনিয়োগে যে জিনিসটা হয়েছে যে একটা কারসাজি বা মানে কি বলে অনিয়মের বশবর্তী হয়েছিলেন, সে কারণে সেটা প্রমাণ পাওয়া গেছে এবং সাকিব আল হাসানকে 50 লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ যে কমিশনটা আছে। এই হচ্ছে আমরা জানি যে স্টক এক্সচেঞ্জ যেটা আছে বাংলাদেশে, এটার কিন্তু শুভেচ্ছা দূত ছিলেন সাকিব। হ্যাঁ, বেশ কিছুদিন আগে 2017 সালে সাকিবকে শুভেচ্ছা দূত হিসেবে মানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। এরপর যে বিভিন্ন কার্যক্রমে সাকিব আসলে অংশ নিয়েছিলেন, কিন্তু সাকিব যে মানে স্টক এক্সচেঞ্জ এভাবে ঢুকে যে এরকম একটা দুর্নীতির একটা আশ্রয় নেবেন, এটা কি কেউ ভেবেছিল? মানে যেটা বললাম যে তিনি হয়তো এমন অনেক সময় হতে পারে, এটা আমি আসলে জানি না ব্যাপারটা আসলে পুরোপুরি কি। সাকিব আল হাসান যখন এটা নিয়ে কথা বলবেন তখন হয়তো আমরা আরও ক্লিয়ার ধারণা পাবো। কিন্তু সাকিবের সাম্প্রতিক কয়েক বছরে যে ধরনের ঘটনাগুলোকে দেখেছি যে তার প্রত্যেকটা বিজনেসে তিনি হয়তো টাকা ইনভেস্ট করছেন, কিন্তু কাজগুলো অন্যজনকে দ্বারা করাচ্ছেন। যেমন তিনি তার সাতক্ষীরায় যে একটা কাঁকড়ার ফার্ম করেছিলেন, সেখানে তার এক বন্ধু পাভেল নামে এক বন্ধু, সগির হোসেন পাভেল সাবেক ক্রিকেটার ছিলেন, তিনি এই অনিয়মগুলো করেছিলেন, কিন্তু নামটা হয়ে গেছিল শেষ পর্যন্ত সাকিব আল হাসান, যেহেতু প্রতিষ্ঠানটা তার। এই ক্ষেত্রেও এমনটা হওয়ার চান্স আছে। এখন সাকিব আল হাসান যখন ক্লিয়ার করবে ব্যাপারটা, সেটা আমার মনে হয় যে তখন আরও বেশি ক্লিয়ার ধারণা পাওয়া যায়। আমার কাছে মনে হয় যে সাকিব নিজে টাকা ইনভেস্ট করেছেন বা নিজে অসৎ পথ অবলম্বন করেছেন, সেটার সম্ভাবনা তুলনামূলক কম। এবং হতে পারে না যে এমন না, কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি যার কাছে টাকা দিয়েছেন বা তারা হয়তো এটা আসলে গোলমাল করে ফেলেছে। আর যে কারণে এখন সাকিব আল হাসান যেহেতু টাকাটা যদি সাকিব আল হাসানের নামটা স্বাভাবিকভাবেই সাকিব আল হাসানের আসার কথা, শেষ পর্যন্ত সেটাই হয়েছে আর কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আসলে সাকিবের বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছিল। এরপর এই বড় ধরনের একটা জরিমানা গুনলেন সাকিব। মাঠের ক্রিকেটেও তার সময়টা একদমই ভালো যাচ্ছে না। তিনি ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচটায় খুব একটা ভালো করেনি। আমরা জানি যে তার আঙুলে একটা চোট ছিল, সেই চোটটা 3-4 বছর ধরে সাকিবকে ভোগাচ্ছে, কিন্তু এই চোটটা বড় মাথাচাড়া দিয়ে উঠেছে। এটার কারণে চেন্নাই টেস্টে সাকিব স্বাচ্ছন্দ্যে বোলিং করতে পারলেন না। এখন মানে সেকেন্ড টেস্টটা হবে কানপুরে, সেখানে সাকিবের খেলার সম্ভাবনা কতটুকু? এই বিতর্ক পাশ কাটিয়ে সাকিব কি পারফর্ম করতে পারবেন কিনা আপনার মনে? এখন জিনিসটা হচ্ছে সাকিব আল হাসান এখন যে পরিস্থিতি, আপনি যখন আপনার মনে থাকার জিনিসটা জানার কথা বা মনে থাকার কথা যে 2000 খুব সম্ভবত গত বছর আমিনুল ইসলাম, বাংলাদেশের সাবেক অধিনায়ক ছিলেন ফুটবলে, তিনি যখন কারাগারে গিয়েছিলেন কোনো একটা ঘটনার প্রেক্ষিতে, তখন থেকে মানুষের মাঝে একটা ধারণা ছিল যে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা তারাও হয়তো এরকম একটা দিন দেখবেন। সাকিবের কিন্তু সেই দিনটা মোটামুটি শুরু হয়ে গেছে। আপনি দেখুন এইরকম 50 লাখ টাকা জরিমানা, সাকিব তার পুরো ক্যারিয়ারে অনেক কিছুই করেছেন, অনেক জিনিস তিনি করেছেন যেগুলো আসলে নিয়ম বহির্ভূত ছিল, কিন্তু সাকিব এরকম কিন্তু এই জরিমানা দিতে হয়নি, কোনো ধরেন জেলে যেতে হয়নি এরকম। তার সর্বোচ্চ ক্যারিয়ারের শাস্তিটা ছিল আইসিসি 6 মাসের আইসিসি যে নিষেধাজ্ঞাটা দিয়েছিল, হ্যাঁ ওইটা
ওইটার পরে আসলে এত বড় ধরনের শাস্তি সাকিব তার ক্যারিয়ারে পাননি। সাকিব কিন্তু যে জিনিসটা হবে যে এই যে মাত্র 50 লাখ টাকা জরিমানা দিচ্ছেন, এরপর কিন্তু তাকে আর অনেক কিছু, আপনি যেটা উল্লেখ করলেন যে তার নামে একটা হত্যা মামলার অভিযোগ আছে, তো সেই এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে সামনে আসবে। এখন জিনিসটা হচ্ছে যে এই সময়টা যাচ্ছে, তার মাঠের বাইরে যে সময়টা কঠিন সময় যাচ্ছে, সেখানে মাঠের ভিতরেও তার কঠিন সময় যাচ্ছে। আপনি বলেন যে 2023 বিশ্বকাপের পর থেকে কিন্তু সাকিব পারফর্ম করতে পারছেন না। সাকিবকে এখন শুধু সাকিবের নামটার কারণে সাকিব খেলানো হচ্ছে, পারফরমেন্সের কারণে সাকিবের চেয়ে আপনি যদি চিন্তা না করেন, তাইজুল ইসলাম, আমি আজকে একটা স্টেট দেখছিলাম যে এই লাস্ট এক বছরে তাইজুল সাকিবের চেয়ে বেশি পারফর্ম করেছেন। না, গত আপনি 3 বছরের হিসাবটা করলেও সেমই হবে, কারণ আমি টোটাল ইম্প্যাক্টের লাস্ট যে পর্বটা ছিল ওই পর্বতে আমি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু তাকে সাকিবের কারণে খেলানো হচ্ছে না। এইটা তো আসলে বাংলাদেশে আপনি ক্রিকেটের সাথে মানে কীভাবে চিন্তা করছেন আমি জানি না, কারণ বিসিবি কীভাবে চিন্তা করছে। আপনি ধরুন একজন ক্রিকেটার আপনি হয়তো 5-7 ম্যাচ 10 ম্যাচ এভাবে দেখতে পান, কিন্তু আপনি 1-1.5 বছর এভাবে দেখবেন, এটা আসলে খুবই হতাশার, এটা আমার কাছে মনে হয়। কিন্তু এখন যেটা হচ্ছে যে সাকিব পরের টেস্টে পারফর্ম করতে পারবেন কিনা, সেই পারফর্ম করতে পারবেন কিনা সেই প্রশ্নের আগে সবচেয়ে বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে তিনি খেলতে পারবেন কিনা। আপনি যেটা তো আপনি বলেই দিলেন যে তার 2023 বা 2018 সালের যে একটা ইনজুরি ছিল, সেই অস্ত্রোপচার করা হয়েছিল, সেখানে মুরালিকারতে একটা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিলেন। সেই কারণে হান্নান সরকারও বললেন যে এখন তিনি পর্যবেক্ষণে আছেন। আমার কেন জানি মনে হয় যে তিনি এই টেস্টটা নাও খেলতে পারেন, এমনও হতে পারে তিনি হয়তো 1-2 মাসের জন্য ছিটকেও যেতে পারেন, এটা আমার ধারণা। এমনটা যদি হয় তাহলে কি আমরা সাকিবকে সাউথ আফ্রিকা সিরিজটাতে পাবো না? সাকিবের কিন্তু দেশে ফেরার সম্ভাবনা এমনিতেও খুব একটা নেই, মানে যেহেতু সাকিবকে ঘিরে অনেক কিছু চলছে, মানে এই সিচুয়েশনের মধ্যে তিনি কি আসলে বাংলাদেশে আসবেন কিনা সেটা নিয়ে জল্পনা কল্পনা চলছে। এর মধ্যে কি সাকিব কি মানে এই ইনজুরিটার কারণে কি সাউথ আফ্রিকা সিরিজটাও স্কিপ করতে পারেন কিনা? গতকাল যখন শাহরিয়ার নাফিস যখন মিডিয়ার সাথে কথা বলেছেন, তিনি কিন্তু বলেছিলেন যে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা বা ক্রিয়া উপদেষ্টা তারা যে ধরনের কথা বলেছেন, যেভাবে তিনি আশা ব্যক্ত করেছেন, তাতে তিনি সংশয় দেখেন না যে সাকিব বাংলাদেশে আসলে কোনো ধরনের সমস্যা হবে, হেনস্থার শিকার হবেন। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় সাকিব এই রিস্কটা নাও নিতে পারেন আসার জন্য। এখন আপনার কথা হচ্ছে আপনি কি এমন হবে যে আপনি বিশ্রাম নেবেন, কীভাবে নেবেন, কী কারণে নেবেন, আপনার তো একটা ভ্যালিড কারণ দেখাতে হবে নির্বাচকদের। সেই ক্ষেত্রে সাকিবের হাতে ইনজুরি ছাড়া এখন ভ্যালিড কোনো কারণ নেই, কারণ সাকিব কিন্তু বিসিবিকে বা প্রধান নির্বাচককে, আপনার যদি মনে থাকে গাজী আশরাফ হোসেন লিপু কিন্তু অনেকদিন আগে বলেছিলেন যে সাকিব এই বছর যে 8টা টেস্ট আছে প্রত্যেকটা টেস্টে সাকিব খেলতে চান, তিনি একদম অ্যাভেলেবেল আছেন। এখন আপনি যখন অ্যাভেলেবেল বলে দিয়েছেন, তখন আপনি ইনজুরি ছাড়া কোনোভাবেই একটা টেস্ট ম্যাচকে বা একটা টেস্ট সিরিজকে স্কিপ করতে পারবেন না। আর এই টেস্ট সিরিজ শুরুর আগে, মানে সাউথ আফ্রিকা সিরিজের আগে এই সিরিজটা, এইখানে এসে যখন আপনি ইনজুরি একটা ইস্যু তৈরি হবে, দেখুন আপনি কাউন্টিতে সাকিব যখন খেললো তখন একটা ম্যাচে 64 ওভার বোলিং করেছে। আমার মনে হয় না যে লাস্ট 2-3 বছরে সাকিব এত ওভার একটা ম্যাচে বোলিং করেছে। তারপরে এসে সে হাতে ব্যথা পাচ্ছে, আঙুলে ট্যাপ লাগিয়ে বোলিং করছে। তিনি নিজে মুরালি কার্তিককে বলছেন যে আমি অস্ত্রোপচার যেখানে করেছিলাম সেখানে আমি ব্যথা পাচ্ছি। আমার কেন জানি এই ব্যাপারটাকে আসলে সন্দেহজনক মনে হচ্ছে। আমার কাছে কেন জানি মনে হয় যে সাকিব এটারে কোনো একটা স্ক্রিপ্ট সাজাচ্ছেন, এটা আমি ভুল হতে পারি। ক্রিকেটে কিন্তু এরকম মিডিয়া ট্রায়ালের ব্যাপারটা কিন্তু মানে একেবারে নতুন এরকম না, এরকম কিন্তু অনেকেই ক্রীড়া জগতে যারা থাকেন তারা এরকম একটা সিস্টেম অনেক সময় করেন নিজের ফেভারে, মানে পরিস্থিতিটা নিজের অনুকূলে আনার জন্য বলে, কিন্তু আপনি এরকম অনেক কিছুই দেখবেন। তো আমার কাছে কেন জানি মনে হয় সাকিব, আমরা আসলে জানি না, আমরা দুজনে কেউই জানি না আসলে ব্যাপারটা আসলে কি সত্যিকার, আমরা জাস্ট এটা হতে পারে এরকম হতে পারে আন্দাজ করছে। আমার কাছে কেন জানি মনে হয় যে সাকিব এরকম কিছু চিন্তা করছেন যে এই টেস্ট যদি তিনি যদি ইনজুরি কারণে ছিটকে যান, তিনি যদি 1 মাসের জন্য না থাকেন, তাহলে তার বাংলাদেশে আসতে হচ্ছে না। আপনি যখন স্কোয়াডে থাকবেন না, আপনার বাংলাদেশে আসতে হবে না। আবার যখন সে ফিট হবে তখন আপনি সে ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ খেলতে যাবে, তার কাজটা সহজ হয়ে গেলো। কেন জানি মনে হয় যে তার কারণ এই সিরিজ আগে হুট করে কেন এরকম আসলে একটা ব্যাপার তৈরি। আর এমন কিছু হয়নি যে ধরুন আপনি বোলিং করতে আসছেন 53 নম্বর ওভার প্রথম ইনিংসে, শান্ত বললেন যে আমার কাছে মনে হয়নি যে স্পিনার দরকার, কিন্তু আপনি স্পিনার তো আরও আগে এনেছিলেন। সাকিবের মতো একজন স্পিনারকে যদি আপনার 53 ওভার পর্যন্ত খেলানোর যদি নাই প্রয়োজন হয়, তাহলে সাকিবকে একাদশে রাখাটা কিন্তু প্রশ্নবিদ্ধ জায়গায়। কিন্তু নাজমুল হোসেন শান্ত উত্তরটা দিতে পারেননি যে তিনি আসলে এটা কি কারণে করেছেন। সে প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে সাকিবকে একাদশে রাখা যৌক্তিক হচ্ছে কিনা। তামিম ইকবালও কিন্তু সেখানে একটা প্রশ্ন বা সন্দেহের একটা জায়গা তৈরি করে দিয়েছেন যখন তিনি ধারাভাষ্য দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে এই জিনিসটা ম্যানেজমেন্ট জানে কিনা, কারণ দেখুন সাকিব আল হাসানের সঙ্গে তামিমের একটা ক্ল্যাশ কিন্তু আছে। যেমন 2023 বিশ্বকাপের সময় যখন বিশ্বকাপের আগে যখন সাকিব আল হাসান একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমি যারা আনফিট, যারা ফিট না থেকে খেলবে তারা দেশের সাথে চিটিং করে বা চিট করে। তবে তামিম ইকবাল কিন্তু
এই চেন্নাই টেস্ট চলাকালীন সময় আরেকটা সাক্ষাৎকারে বলেছেন তিনি 23 বিশ্বকাপের আগে যে এই ঘটনাটা ঘটেছিল এগুলো তিনি ভুলতে পারবেন না। ভুলতে পারবেন না। তাহলে তামিম কিভাবে আসলে সেটা ভুলে গিয়ে। তবে আমার কাছে মনে হয় তামিম ইকবাল এই যে লাস্ট এক বছরে অন্য সময় কি করেছে আমি জানি না, আমার কাছে মনে হয় যে এই পুরো টেস্টে সাকিবকে যতটা সম্ভব ব্যাক করা যায় তামিম পুরো দিক থেকে করেছেন। এবং তার কাছে মনে হয়েছে যে, আমার কাছে যেটা মনে হচ্ছে তামিম ইকবাল যে একজন ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন তার জায়গা থেকে একদম পুরোপুরি কাজ করেছেন। আপনার বাইরে কী সমস্যা আছে বা আপনার পার্সোনাল কী সমস্যা আছে সেইটা তিনি কোনোভাবেই প্রকাশ করেনি। আমার কাছে এই যে তিনি একটা প্রফেশনালিজম দেখিয়েছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয় যে কিন্তু এই সমস্যাগুলো থাকবেই, এইটা একটা বড় জিনিস। আর সাকিব যখন ইনজুরি নিয়ে খেলবে তার হেড পজিশন ঠিক হচ্ছে না, তিনি তার চোখের সমস্যা হচ্ছে, বল করতে পারছেন না। এরপর আপনি একজন ক্রিকেটারকে কেন খেলাবেন? আমার কাছে মনে হয় বিসিবিকে আপনি এই বিসিবিকে প্রশ্নটা করা উচিত। আমরা সেকেন্ড টেস্টটা কানপুরে খেলবো, কানপুরে আসলে কীরকম উইকেট হতে পারে, বাংলাদেশে একাদশে তেমন কোনো পরিবর্তন আসলে দেখছেন কিনা? এখনও যেহেতু টেস্ট দেরি আছে দুদিন, তারপর এখন আসলে বলা করেন, কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে এখন আমাদের তো আসলে যেহেতু আমরা এখানে বসে আছি আমাদের প্রতিনিধি গেছেন, প্রতিনিধি আমাদের যে তথ্য দিয়েছেন বা ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যেভাবে কথা বলছে তাতে মনে হচ্ছে যে এবার উইকেটটা একটু চেঞ্জ হবে। কারণ চেন্নাই টেস্টটাকে আমরা ধারণা করেছিলাম যে হয়তো স্পিন বান্ধব হবে, কিন্তু সেটা হয়নি। কিন্তু কারণ হচ্ছে ওটা লাল মাটির উইকেট ছিল। যতটুকু জানা গেছে যে কানপুরে খুব সম্ভবত কালো মাটির উইকেট হবে। সেখানে আপনি যেটা মিরপুরে দেখে অভ্যস্ত, আপনি দেখবেন মিরপুরের উইকেট একদিন দুদিন পর একদম কালো, মানে একেবারে কালো হয়ে, মানে একদম র্যাঙ্ক টার্নার টাইপের আমরা উইকেট পেতে যাচ্ছি কানপুরে খুব সম্ভবত একেবারে একটা র্যাঙ্ক টার্নার উইকেট থাকবে। সেখানে যখন আপনার র্যাঙ্ক টার্নার উইকেট থাকবে সেখানে আপনার একাদশে পরিবর্তন নিশ্চিত। আর আমার কাছে কেন জানি মনে হয় যে সাকিব আল হাসানের জায়গায় তাইজুল ইসলাম খুব সম্ভবত মানে জায়গাটা পাবেন। আবার এমনও হতে পারে জাকির হাসানকে খেলিয়ে দিতে পারে, কিন্তু আপনি 4 জন বোলার নিয়ে তো খেলতে পারবেন না। জাকির হাসান খেললে আপনার একটা বোলার কমে যাবে। বাংলাদেশের জন্য একটু টাফ কল, কি করবে আসলে। আমরা আরেকটা জানি যে বাংলাদেশ ভারতের টেস্ট সিরিজটা শেষে আমরা 3টা টি-20 ম্যাচও খেলবো। এর মধ্যে টি-20 ম্যাচ রয়েছে গোয়ালিয়রে। এই ম্যাচটা নিয়ে আসলে শঙ্কা রয়েছে। বেশ কিছুদিন ধরে আমরা জানছি যে সেখানে বিভিন্ন হামলার হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আজকেও একটা ঘোষণা আসলো, সেখানে বন্ধের ডাক দেওয়া হয়েছে, যেটাকে আমরা হরতাল বলি। হ্যাঁ, যেটাকে আমরা হরতাল বলি। এটা কি বাংলাদেশের এই ম্যাচটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা বাধাগ্রস্ত করতে পারে কিনা? ভারতের প্রশাসন কিন্তু সে কথা বলছে না। ভারতের প্রশাসন এখন পর্যন্ত যে ধরনের কথা বলছে, বা কানপুরের আমি একটা রিপোর্ট দেখছিলাম যে তাদের যে এসিপি খুব সম্ভবত হরিশচন্দ্র এরকম একজন নাম হবে, তিনি বলছিলেন যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। এই ইতিমধ্যে কিন্তু 20 জনের নামে এফআইআরও করা হয়ে গেছে। কারণ গতকাল যখন বাংলাদেশ এই মাঠে যেহেতু এসেছে, স্টেডিয়ামে যাওয়ার পথে যে মাঠটা মানে স্টেডিয়াম যাওয়ার পথে যে রাস্তাটা আছে সেই রাস্তায় কিন্তু তারা আগুন জ্বালিয়েছে, টায়ার জ্বালিয়েছে, তারা প্রতিবাদ করছে। এটা কারণ হচ্ছে যে বাংলাদেশের একটা ঘটনার প্রেক্ষাপটে ধরেই তারা এই ঘটনাটা করছে। আর একটা জিনিস হচ্ছে যে তারা গোয়ালিয়রে বন্ধের ডাক দিয়েছে, হরতাল। আমার কাছে মনে হয় না ভারতের যে প্রশাসন, ভারতের যে সক্ষমতা, সেইখানে তারা আসলে এরকম একটা ছোট পরিসরের সংগঠন খুব বেশি কিছু করতে পারবে মনে না। কারণ ভারতে যদি এরকম মনে হতো বা বিসিসিআই বা ভারতীয় পুলিশের যদি কখনো মনে হতো যে তারা বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে, সেক্ষেত্রে তারা ম্যাচটা সরিয়ে নিত। আর এটা যদি সরিয়ে নেয় তখন কিন্তু ভারতীয় পুলিশের জন্য খুবই লজ্জার ব্যাপার যে নিরাপত্তার অজুহাতে তারা একটা ম্যাচ হওয়াতে বাধ্য হয়েছে। মানে এটা কিন্তু ভারতের জন্য খুবই মানে ব্ল্যাক। কারণ ভারত কিন্তু সবসময় অন্য দেশগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে। আমরা জানি যে বাংলাদেশে বিশ্বকাপ টি-20 বিশ্বকাপটা সরে যাওয়ার পিছনেও তাদের ভালো একটা অবদান ছিল। তাছাড়া পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কিনা সেটাও ঝুলে আছে ভারতের জন্য। এরকম একটা ধাক্কা যদি ভারত খায় তাহলে জিনিসটা আসলো, মানে যারা সারাদিন নিরাপত্তার কথা বলে, নিরাপত্তার কথা, তারা যদি নিরাপত্তা দিতে না পারে সেক্ষেত্রে তো আসলে তাদের মান সম্মান থাকবে না, তারা লজ্জার মুখে পড়তে হবে। এইটা তাদের অনেক বড় চ্যালেঞ্জ। এই একটা কারণে আমার কাছে মনে হয় তারা এই ভেন্যু চেঞ্জ করার মতো সিদ্ধান্তটা নেই। তারা চেয়েছে যে এইখানে ম্যাচটা হবে, সেটার জন্য মানে আমি যতটুকু দেখলাম যে আরও মানে প্রয়োজনের চেয়েও বেশি প্রশাসন সেখানে ব্যবহার করছে, পুলিশ বা অন্যান্য যে বাহিনীগুলো আছে সেখানে ব্যবহার করা হচ্ছে যাতে করে ম্যাচগুলো স্মুথলি চলে। তো আমার কাছে মনে হয় না যে খুব বেশি সমস্যা হওয়ার চান্স আছে। সেটা যদি হয় তাহলে ভারতের জন্য অনেক বড় লজ্জাজনক একটা ঘটনা হবে। ধন্যবাদ মমিনুল আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, আমরা আশা করব বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টেস্ট সিরিজটা ভালোভাবে হোক, টি-20 সিরিজটা ভালোভাবে হোক। এই পুরো সিরিজ জুড়ে আমরা আপনাদের সঙ্গে থাকবো। নিয়মিত ক্রিক ফ্রেন্ডজি ইউটিউব, ফেসবুকে লক্ষ্য রাখুন, সেখানে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।